আমি পদ্মজা, পর্ব ৯৫। লেখিকা ইলমা বেহেরোজ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আকাশের কালো পর্দায় চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। সেই আলোয় রিদওয়ানের পায়ের কাছে পড়ে আছে পূর্ণার নিথর দেহ। হঠাৎ করে মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া পাখির ঝাঁক গাছের পাতাগুলোকে কাঁপিয়ে তুললে চমকে উঠল সে। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, অথচ বাতাসে রয়েছে শীতের তীব্র কামড়। দূরে শেয়ালের ডাক যেন মৃত্যুর আহ্বান জানাচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রিদওয়ানের পকেট হাতড়ে বিড়িয়ার দেশলাই বের করলো। এই ছোট্ট আগুনের শিখাটুকুই তার একমাত্র সঙ্গী। পূর্ণাকে হত্যার পর খলিল হাওলাদার অন্দরমহলের দিকে পা বাড়াতেই দেখতে পেল আলোর রেখা, একটা টর্চের ক্ষীণ আলো যা ক্রমশ এগিয়ে আসছে। খলিলের মনে হলো এ নিশ্চয়ই আমির। পূর্ণাকে অন্য মেয়েগুলোর মতো চাপাতি দিয়ে কুপিয়ে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল রিদওয়ান। তখন খলিল ওপর থেকে দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে চাপা স্বরে বলল, কে জানি আইতাছে, মনে কয় আমির। হুন রিদু, এবার আমির তোর ওপর চেতলে আমি কিন্তু কিছু করতে পারতাম না, ভাই জানেও করবো না, আমার আগেই কইছে। নামটা শুনে রিদওয়ানের বুকের ভেতর অজানা আতঙ্ক দানা বাঁধতে শুরু করলো। সে চায় না আমিরকে ভয় পেতে, কিন্তু ভয় তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলো। এর পিছনে কারণও কম নেই। পারিজার হত্যাকাণ্ডের প্রতিটা খুঁটিনাটি আমিরের জানা। এই নৃশংস হত্যাকাণ্ড আমিরের মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। আবার এই পাপের কারণে পদ্মজার সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটেছে। সে এখন বিরহের দাবানলে দগ্ধ হচ্ছে, যেন একটা জ্বলন্ত অঙ্গার। এমন পরিস্থিতিতে যদি আমির জানতে পারে পূর্ণাকে কিভাবে নির্মম যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে, তাহলে সে জ্বলন্ত অঙ্গার নিজের অন্তর্নিহিত শক্তিকে প্রচণ্ড আগুনে পরিণত করতে রিদওয়ানের উপর ঝাঁপিয়ে পড়বে। এই চিন্তাতে রিদওয়ানের সারা শরীর শিরশির করে উঠল। পূর্ণাকে ধর্ষণের আগে যদিও রিদওয়ান বলেছিল আমি শালির জন্য কিছু করবে না, কিন্তু এখন বুঝতে পারছে উত্তেজনার মুহূর্তে সে কত বড় ভুল করেছিল। আমি শালির জন্য কিছু না করুক, কিন্তু শালির মৃত্যু তো জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো। পূর্ণা ছিল পদ্মজার জীবনের অংশ, আর পদ্মজা আমিরের প্রাণভ্রমর। এই সূক্ষ্ম সংযোগটুকু মেনে নিতেই হবে। খলিল হাওলাদারের কথাগুলো কানে বাজছে। এবার তিনি ছেলের পক্ষ নেবে না। রিদওয়ান যত চেষ্টাই করুক, খলিল মজিদকে নিজের আয়ত্তে আনতে পারেনি। সব মিলিয়ে বিপদের ঘণ্টাটা শতগুণ বেড়ে গেছে। চিন্তার জালে জড়িয়ে রিদওয়ান সিদ্ধান্ত নিল এখন আমিরকে রাগানো বোকামি হবে। আমিরকে হত্যার ব্যাপারে মজিদ ও খলিল দুজনকেই সে প্রায় রাজি করিয়েছে। একটা লাশের জন্য এই সুদূর প্রায়সী পরিকল্পনা মাটি হতে দেবে না। এখন সময় চতুর হওয়ার। আমিরকে উস্কে দেওয়া নয়, বরং তাকে শান্ত রাখাই বুদ্ধিমানের কাজ। দুদিন, মাত্র দুদিন সহ্য করতে পারলে সব ঠিক হয়ে যাবে। আজকে যে আমার কি পরিমাণে খুশি লাগছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার খুব ছোট্ট একটা ইচ্ছা থেকে আমি ইউটিউবে এরকম ভিডিও ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। সেটা অবশ্য পরবর্তীতে ভিডিও আপনাদেরকে জানানো হবে। তবে ছোট্ট করে বলি, আমি নিজের ইচ্ছা থেকে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া শুরু করি। সেইখান থেকে আজ আমার ১,০০০ সাবস্ক্রাইবার হয়েছে। আমার সাথে ১,০০০টা মানুষ আছে। এটা ভাবতে মনের ভিতরে অন্যরকম একটা আনন্দ কাজ করছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা আমার পাশে আছেন, যারা আমাকে শুনছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জোয়ান তখন খলিল ও আশপানের দিকে তাকিয়ে প্রায় নিঃশ্বাস ফেলার মতো করে মৃদু স্বরে বলল, তোমরা এখানেই থাকো, দড়িটা ওই চিপায় লুকিয়ে রাখো। আমির কোনোভাবে যাতে জানতে না পারে আমি এখানে আসিলাম। তার কণ্ঠে একটা চাপা উদ্বেগ। সে নিজেই নিজের ছায়াকে ভয় পাচ্ছে। রাতের অন্ধকারে পূর্ণার নিথর দেহ কাঁধে নিয়ে নিঃসন্দেহে বেরিয়ে পড়ল রিদওয়ান। তার পা দুটো নিজের থেকেই চলছে। মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করা যায়। দ্রুত পদক্ষেপে সে ঘন ঝোপঝাড়ের আড়ালে আশ্রয় নিল। তার মনে শান্তি নেই। আমিরের অলৌকিক ক্ষমতার কথা তার মনে পড়তে তার সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। ছেলেটা লুকিয়ে থাকা মানুষের নিঃশ্বাস এমনকি তার দৃষ্টিও অনুভব করতে পারে। এই অসাধারণ ক্ষমতা সে কোথা থেকে পেল তা রিদওয়ানের জানা নেই। এই মুহূর্তে সেটা জানার চেয়েও বেশি জরুরি নিজেকে লুকিয়ে রাখা। রিদওয়ান চোখ বন্ধ করলো, নিঃশ্বাস রুদ্ধ করলো, আর নিজেকে যথাসম্ভব নিশ্চল করে রাখলো। সে নিজেও একটা নিষ্প্রাণ বস্তুতে পরিণত হয়েছে, যাকে কেউ খুঁজে পাবে না। রাতের নীরবতায় শুধু তার বুকে ধুকপুকানি ছাড়া আর কোনো শব্দ নেই। প্রতিটা মুহূর্ত এক একটা যুগের মতো দৈর্ঘ্য। রিদওয়ান জানে এই মুহূর্তগুলো তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমির পাতালে প্রবেশ করতে খলিল সিঁড়ির দিকে টর্চ ধরল। হঠাৎ মুখে পড়া তীব্র আলোয় আমির কপাল কুঁচকে তার হাত দুটো সামনে বাড়িয়ে আলোর তীব্রতা প্রতিহত করার চেষ্টা করল সে। মুখ থেকে একটা অস্পষ্ট বিরক্তসূচক শব্দ বেরোলো। খলিল হাসি মুখে কৌতুকের সুরে বললেন, বাবু আইসোস নাকি? আমি চোখ কুঁচকিত করে একটু রুক্ষ স্বরে বলল, আরে এভাবে মুখের ওপর টর্চ ধরে রেখেছেন কেন? খলিল তৎক্ষণাৎ টর্চের আলো অন্যদিকে সরিয়ে নিলেন। আমির তার হাতের চাবি খলিলের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে চাবি।
চাবি হাতে নিয়ে খলিল বলল, কত সময় ধইরা খাড়াইয়ে আসি, চাবি লইয়া আইয়া ভালোই করছিস বাপ। আনতে গেলেন না কেন? আমি তো অন্দরমহলেই ছিলাম। এই তো এখনই যাইতে চাইছিলাম। আমি টর্চ আসমানের মুখের ওপর পড়ে সন্দেহজনক স্বরে জিজ্ঞেস করলো, তোর এই সময় এখানে কি? আসমানি তার বোরকা খুলতে খুলতে বলল, রিদওয়ান ডাকছে। রিদওয়ান কোথায়? জানি না, আমারে আইতে কয়া নিজেই আওয়ার কোনো নাম নাই, না এলেও সমস্যা নাই, তুমি আইসো চলবো। খলিল বা আসমানির চোখে মুখে একটু আগের ঘটনার কোনো ছাপই নেই। আমির আসমানির অশালীন অঙ্গভঙ্গি দেখে হাসলো। আসমানি প্রতিবার আমিরের সামনে এসে তাকে নানাভাবে আকৃষ্ট করার চেষ্টা করে, তো 4 বছর ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এখনো ফল পায়নি। আমির আসমানির খুব কাছে গিয়ে দাঁড়ালো, চাপা স্বরে বলল, খোদার কসম তোর মতো নোটি দুটো দেখিনি। শোনো, এখানে না অনেক গালি গাল আছে বুঝছো, তোমরা কেউ মাইন্ড করো না, তোমরা জাস্ট এটা এনজয় করো, ঠিক আছে? আমিরের কুটুক্তি আসমানির কানে বাতাসের গুঞ্জন মাত্র, তার মুখে ফুটে রইল সেই চিরচেনা হাসি। খলিল দরজা খুললে তিনজন একসঙ্গে অন্ধকার পাতালে ঢুকলো। দরজা বন্ধ করার মুহূর্তে আমির টর্চের আলো মেঝেতে পড়ে থাকা একটা নুপুরের ওপর পড়ল। সেই রূপালী আভা হঠাৎ করে একটা রহস্যের জাল বুনে দিল। আমিরের চোখে ফুটে উঠল সেই সন্দেহের ছায়া। সে ভুরু কুঁচকে এগিয়ে এলো, কোনো গোপন তথ্যের সন্ধানে। নুপুরটি হাতে তুলে নিতে আসমানি পেছন থেকে বলে উঠল, আমার নুপুর। তার কণ্ঠস্বরে কোনো উদ্বেগ বা ব্যাকুলতা নেই। আমিরের মনে প্রশ্নের ঝড় উঠল, এই নূপুর এই সময় এই জায়গায়? আসমানির পা থেকে কি করে খুলে গেল? সে আসমানির দিকে ফিরল, তার চোখে প্রশ্নের ঝলক। আসমানির মুখ থেকে সে একই নির্লিপ্ত হাসি, যেন কিছুই হয়নি। রিদওয়ান ঝোপের পাশে দাঁড়িয়ে মনে মনে একটা জটিল সমীকরণ সমাধানের চেষ্টা করছে। পূর্ণার লাশ নিয়ে এখন সে কি করা যায়? পাতালে ঢোকা অসম্ভব, সেখানে আমির আছে। অন্দরমহল থেকে রামদা আর বস্তা সংগ্রহ করে জঙ্গলের পেছনে ভাঙা পাঁচির পার হয়ে ঘাটের পৌঁছানোই এখন একমাত্র নিরাপদ পথ। ঘাটে রাখা তাদের ট্রলারে একবার উঠতে পারলেই পূর্ণার লাশ চিরতরে হারিয়ে যাবে অতল জলে। এই চিন্তায় মগ্ন রিদওয়ান হাতে সিগারেট ফেলে দিয়ে দ্রুত পদক্ষেপে অন্দরমহলের দিকে এগিয়ে গেল। পূর্ণার শ্যামল নিস্পন্দন দেহটা পড়ে আছে ঘাসের ওপর, তার ফ্যাকাশে মুখের ওপর একটা জোনাকি পোকা এসে বসেছে। জোনাকির মৃদু আলোয় জ্বলছে নিভছে, যা পূর্ণার নিষ্প্রাণ মুখে একটা অলৌকিক স্পন্দন ফুটিয়ে তুলেছে। সেই ক্ষণিক আলোয় পূর্ণার মুখের অসহায়ত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। তার চোখের কোণে জমে আছে অশ্রুর অবশেষ, ঠোঁটের কোণে অবাক্ত যন্ত্রণার ছাপ। জোনাকির আলোয় তার শ্যামল ত্বক একটা অদ্ভুত আভা ছড়াচ্ছে। মৃত্যুর পরও তার সৌন্দর্য মলিন হয়নি, মাত্র 21 বছরের জীবন, যা এই পৃথিবীর বুকে ছিল ক্ষণিকের স্পর্শর মতো। কি হতো যদি আরও কয়েকটা দিন সে বেঁচে থাকতে পারত, যদি অসমাপ্ত স্বপ্নগুলো পূরণ হতো? এখন শুধুই নীরবতা। জোনাকির পোকার ক্ষণিক আলোয় পূর্ণার নিথর দেহ একটা করুণ কবিতার মতো, যা প্রকৃতির বুকে চিরকালের জন্য লেখা হয়ে গেল। রিদওয়ানের মনের ঝড় বইছে। শত শত নৃশংস হত্যার পর এই প্রথম সে নিজেকে এমন অসহায় বোধ করছে। অন্দরমহলের সামনে এসে দেখে পদজা আর প্রান্ত কথা বলছে। প্রান্ত হয়তো পূর্ণার খোঁজে এসেছে। রিদওয়ানের বুকের ভেতর ধক করে উঠল। পরিস্থিতি তাকে চারিদিক থেকে গ্রাস করে ফেলেছে। অন্দরমহল থেকে কিছু আনা এখন বিপজ্জনক, লতিফার সাহায্যও পাওয়া যাবে না। হঠাৎ তার মনের মধ্যে জেগে উঠল সেই পুরনো দানব। কেন সে একজন নারীকে ভয় পাবে? পরক্ষণে তা নিভে গেল। এখন সতর্কতা জরুরি। আমির বা পদ্মজার সামনে পড়লে সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। রিদওয়ান দ্রুত জঙ্গলে ফিরে এসে পূর্ণার নিথর দেহর পাশে এসে দাঁড়ালো। সিগারেটের জন্য হাত রাতে দেখলো, পকেটে পেল না। মাথায় চিন্তার ঝড়। কি করা যায়? ট্রলারে করে লাশ দূরে নিয়ে যাওয়া যায়, পথেই কোনো সমাধান বের হবে। চিন্তা করার সময় নেই। রিদওয়ান তৎক্ষণাৎ পূর্ণার দেহটি কাঁধে তুলে নিল। জঙ্গল পেরিয়ে ভাঙা ফটকের সামনে এসে থমকে দাঁড়ালো। ফটকের ফাঁকা সামান্য, একসঙ্গে বেরোনো সম্ভব নয়। প্রথমে নিজেকে বের করতে হবে, তারপর লাশ টেনে আনতে হবে। পরিস্থিতি জটিল, কিন্তু সে হাল ছাড়বে না। মাথা দ্রুত কাজ করছে, প্রতিটা মুহূর্তের হিসাব করছে। এই মুহূর্তে সে যেন একজন দক্ষ দাবা খেলোয়াড়, যে প্রতিটি চাল সাবধানে বিবেচনা করছে। রিদওয়ান পূর্ণার লাশ রেখে নিজে আগে বের হওয়ার জন্য উদ্যত হতেই ভাঙা ফটকের ওপারে 4 জন অপরিচিত লোকের উপস্থিতি তার রক্ত হিম করে দিল। চোখের সামনে দেখতে পেল ইয়াকুব আলীর পরিচিত মুখ, মজিদ হাওলাদারের চির প্রতিদ্বন্দ্বী। তার পাশে দাঁড়িয়ে বিএ পাশ করা ছেলে ইউসুফ আর 2 জন অনুচর। নিশুতি রাতে তারা কেন এসেছে? কি খুঁজতে এসেছে তারা? কয়েকদিন আগে ইয়াকুব আলীর এক লোককে আমির খুন করেছিল। লোকটা নিজেই চলে এসেছে ছেলেকে নিয়ে। হঠাৎ একটা ভয়ঙ্কর চিন্তা রিদওয়ানের মনে খোঁচা দিল। যদি তারা নারী পাচারের ব্যাপারে কিছু টের পেয়ে থাকে? আস্তে করে আড়াল হয়ে সরে গেল সে। কিছুক্ষণ পর ইয়াকুব আলী চলে গেলেন, বাকি 3 জনও রয়ে গেলেন। এই খবর অবিলম্বে মজিদ আর খলিলের কানে পৌঁছাতে হবে।
পূর্ণার নিথর দেহ দেখে থমকে দাঁড়ালো সে। এক মুহূর্তের জন্য লাশটার কথা ভুলেই গিয়েছিল। নিজের অসহায়ত্বে ক্ষোভে ফেটে পড়তে চাইছে তার মন। মজিদ হাওলাদার নেই, হাওলাদার পাতালে, দলের অন্য কেউ কাছাকাছি নেই। এই মুহূর্তে সে সম্পূর্ণ একা। মনে হলো সমস্ত পৃথিবী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পূর্ণার দেহ কাঁধে তুলে নিয়ে হাঁপাতে লাগলো রিদওয়ান। প্রতিটা পদক্ষেপে তার মনে হচ্ছে যেন একটা পাহাড় বয়ে নিয়ে যাচ্ছে। মাথার শিরা উপশিরা রক্ত দপদপ করছে। এতদিন অভিজ্ঞতা বাষ্প হয়ে উবে গেছে এক মুহূর্তে। তার মনে পড়ে গেল আমিরের কথা। চতুর আর বুদ্ধিমান আমির এই পরিস্থিতিতে কি করত? রিদওয়ান নিজের অক্ষমতায় নিজেকেই ধিক্কার দিল। আব্বা আর কাকা ঠিকই বলে, আমিরের মাথার এক ফোঁটাও বুদ্ধি আমার মাথায় নেই। অবশেষে সিদ্ধান্ত নিয়ে পূর্ণার দেহটা এক গাছের পাশে রেখে দিল। গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। এলোমেলো চুল ঠিক করে পা বাড়ালো অন্দরমহলের দিকে। সদর ঘরে ঢুকে দেখলো পদ্মজা সহ বাড়ির সবাই বসে আছে। তাদের চোখে মুখে দুশ্চিন্তার ছায়া। অবাক হওয়ার ভান করে সে জিজ্ঞেস করলো, এই রাতের বেলা সবাই এমন চুপচাপ বসে আছে কেন? কি হয়েছে? পদ্মজার নীরবতা ঘরের বাতাসকে ভারী করে তুলেছে। রিদওয়ানের প্রশ্নে সে নিরুত্তর। প্রান্তের কণ্ঠস্বরে উদ্বেগের সুর। মেজো আপাকে খুঁজে পাচ্ছি না। রিদওয়ান অভিনয় করে হাসলো। ও বাদরটা নিশ্চয় কারো বাড়িতে আছে। প্রান্ত বলল, আপার তো আজ কোথাও যাওয়ার কথা ছিল না। গেলে কে থামাবে? রিদওয়ান একরকম পালিয়ে গেল নিজের ঘরে। ঘরের নির্জনতায় খসে পড়ল তার মুখোশ। বেড়ে গেল হৃদস্পন্দন। দ্রুত হাতে সে তোষকের নিচ থেকে একটা বড় বস্তা বের করে সেটা ছোট করে ভাঁজ করে নিল। শালের আড়ালে বগলের তলে বস্তাটা লুকিয়ে বাইরে বেরোলো সে। রামদা নেওয়ার ইচ্ছা ছিল, তবে লুকোনোর জায়গা নেই। চারিদিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে রিদওয়ান আবার জঙ্গলে চলে এলো। পূর্ণা নিথর দেহটা কাঁধে তুলে নিল বস্তার ভরে। অন্ধকার রাতে সুপারি গাছের ছায়া আড়াল করলো তাকে। গাছের ঘন সারি তার অভিসারে সহযোগী হলো। সে আড়ালে লুকিয়ে সহজেই গেটের কাছে পৌঁছে গেল রিদওয়ান। ওখানে এসে রিদওয়ান দেখলো দারোয়ান মুতালিব বসে বসে ঘুমাচ্ছে। মজিদ এই বিশ্বস্ত দারোয়ান বাড়ির সব গোপন কথাই জানেন, কিন্তু খুন বা লাশের সঙ্গে তার কোনো লেনদেন নেই। বাধ্য হয়ে আজ তাকে নতুন দায়িত্বের মুখোমুখি দাঁড় করাতে হবে। রিদওয়ান মৃদু স্বরে ডাকলো, মুতালিব কাকা। চোখ পিটপিট করে মুতালিব রিদওয়ানকে দেখে তড়িঘড়ি উঠে দাঁড়ালেন। রিদওয়ানের হাতের ইশারায় তাকে শান্ত হতে বলল। মুতালিব চোখে কৌতূহলের ঝিলিক। রিদওয়ান তার কাঁধের বস্তাটা নামিয়ে রাখলো পায়ের কাছে। মুতালিব জিজ্ঞেস করলেন, বস্তার ভেতরে কি? রিদওয়ান নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, লাশ। এই একটা শব্দ মুতালিবের সমস্ত শরীরে যেন ছড়িয়ে পড়ল বিদ্যুতের চমকের মতো। রিদওয়ান তার চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিয়ে বলল, আপনাকে একটা কাজ করতে হবে, বিনিময়ে বেতনের 3 গুণ পাবেন। মুতালিবের চোখে লোভের ঝিলিক। তার সাধারণ বেতনে অন্যদের তুলনায় 3 গুণ বেশি, তার উপর আরও 3 গুণ। এ তো স্বপ্নের রাজপ্রাসাদ। অর্থের লোভে মনের ভয়ে মুহূর্তেই পিছিয়ে গেল। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, তুমি শুধু বলো, বাকি কাজ আমার। রিদওয়ান আরও কাছে এসে ফিসফিস করে বলল, ভ্যান গাড়িটা নিয়ে আসুন, বেশি করে ছড় নেবেন, তারপরে এই বস্তাটা আজমপুরে হাওরে ফেলে আসবেন। মুতালিবের মনে অপ্রস্তুত আর ভয়ের দোলাচল। শুধু অর্থের লোভে তাকে এগিয়ে যেতে বাধ্য করলো। নিজেকে বোঝালেন, এত টাকা জলে ভাসানোর চেয়ে একটা দেহ জলে ভাসানো অনেক সহজ। তাড়াতাড়ি ভ্যান গাড়ি আর ছন নিয়ে এলেন তিনি। দ্রুত হাতে দুজন মিলে বস্তাটা ছনের মধ্যে লুকিয়ে ফেলল। হৃদয় সতর্ক করে দিল, সাবধানে কাজটা করবেন, এমন জায়গায় ফেলবেন যাতে কেউ লাশ খুঁজে না পায়। মুতালিব চারপাশ চোরাচাউনি দিয়ে দেখে নিল। তার চোখে মুখে আতঙ্কের ছাপ। তবু রিদওয়ানের সামনে নিজেকে সাহসী দেখানোর চেষ্টা করে বললেন, কোনো ভুল হবে না, কাজ ছেড়েই আমি আসছি। সকালে আপনি আপনার টাকা পেয়ে যাবেন, রিদওয়ান আশ্বাস দিল। মুতালিব অকৃত্রিম হাসি বিনিময় করলেন। তারপর মাফলার দিয়ে মুখ ঢেকে পা বাড়ালেন অন্ধকার পথে। পথে তার পা বারবার ফসকে যাচ্ছিল। ভয়ে সারা শরীর ঘামছে, হাত পা কাঁপছে অবিরাম। পথে 2 জন লোকের সঙ্গে দেখা পেয়ে তিনি নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলেন। তিনি প্রতি মুহূর্তে তার মনে হতে থাকলো, বস্তার ভেতর থেকে লাশটা বেরিয়ে এসে তার গলা টিপে ধরবে, রক্ত চষে খাবে। চিরপরিচিত পথঘাট তার কাছে হঠাৎ অচেনা, পরিত্যক্ত ঠেকে। নিজের নিঃশ্বাসের শব্দে নিজে চমকে উঠছেন বারবার। আটপাড়া ছেড়ে নোয়াপাড়ার দিকে এগিয়ে চলল ভ্যান গাড়িটি। পথের দুপাশে সারিবদ্ধ গাছের মূর্তি, তারপরে বিস্তীর্ণ ক্ষেতের কালো গলিচা। মুতালিবের হৃদয় কাঁপছিল অজানা আশঙ্কায়। বুকের মধ্যে যেন পাথর চাপা, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। আজমপুরের পথে থানার সামনে দিয়ে যেতে হবে, এই চিন্তাতে তার রক্ত হিম হয়ে যাচ্ছিল। পাশে কেউ সন্দেহ করে বসে, আতঙ্কে শরীরে রক্ত প্রবাহ স্তব্ধ হয়ে যাওয়ার উপক্রম। ক্লান্তিতে অবসন্ন হয়ে মুতালিব গাড়ি থামালেন। পথের পাশে বসে কয়েক মিনিট বিড়ি টানলেন। মনের ভয় কিছুতেই কাটছে না। বুকের মধ্যে অস্বস্তির যন্ত্রণা বাড়ছে ক্রমশই। টাকার লোভে এত বড় ঝুঁকি নেওয়া যে ভুল হয়েছে তা এখন বুঝতে পারছেন।
কৌতূহলের বশে মুত্তালিব বস্তার মুখ খুললেন। বেরিয়ে এলো চেনা শ্যামবর্ণের মুখটা, গলায় গাঢ় দাগ, চোখে মুখে আঁচড়ের চিহ্ন। সন্ধ্যায় যাকে জীবন্ত দেখেছিলেন সেই মেয়ে এখন মৃত। ভয়ে কেঁদে ফেললেন মুত্তালিব। হঠাৎ বাতাসের পাতার মর্মর শব্দে চমকে উঠলেন তিনি। ভয়ে তার প্রস্রাবের বেগ বেড়ে গেল, মুহূর্তেই ভিজে গেল লুঙ্গি। নিজের এই অবস্থায় লজ্জায় মুখ লাল হয়ে উঠল তার। আজমপুর যেতে আরো 2 ঘন্টা লাগবে, এত সময় এই লাশ নিয়ে থাকা সম্ভব নয়। তাড়াতাড়ি বস্তার মুখ বেঁধে ফেললেন মুত্তালিব। নোয়াপাড়ার শেষ প্রান্তে পৌঁছে ক্ষেতের পাশে ঘন ঝোপঝাড় ছন বিছিয়ে বস্তাটা লুকিয়ে রাখলেন। তারপর আরো কিছু ছন দিয়ে ঢেকে দিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করলেন।